free! হ্যালো প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের প্রিয় নীলু ব্লগ আবারও চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে। গল্পটি শেষ পর্যন্ত শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে। আমার পরিবারে আমার মা আর আমার বাস। পরিবারে আমরা দুজন ছাড়া আর কেউ নেই। বাবা করোনায় মারা যায়। গ্রামের সর্বদক্ষিণে আমাদের বাড়ি। তারপরে আর কিছুই নেই। পাহাড় জঙ্গলে ভর্তি, যেখানে কশিনকালেও কেউ আসে না। বাড়ির সাথে লাগোয়া কয়েক বিঘা জমি থাকায় আমাদের মা ছেলের সংসার কোনো মতে চলছে। বাবা মারা যাওয়ার পর পড়াশোনা বাদ দিয়ে মার সাথে মাঝে মাঝে কৃষিকাজ করি। সবজির ক্ষেত করি বলে আমরাই যা করার করি। আর আমি একটা কাপড়ের দোকান চালাই। তো দুজনের সংসার বেশ চলছে। আমার বয়স 19 আর আমার 36। 16 বছরে বিয়ে হয়ে 1 বছর পরেই আমি পৃথিবীতে আসি। আমার গায়ের রং প্রচণ্ড ফর্সা। শুনেছি নানিও নাকি ফর্সা ছিল, তাই আমার এমন। আমার শরীরের রঙের মতোই অপরূপ সুন্দরী তিনি। এমন চেহারা রূপসী নারী আর নেই আমাদের গ্রামে। কেউ বলবে না তার 19 বছরের সন্তান আছে। 24-25 বছর বয়সী বিবাহিতা নারীর মতো একদম। আমার সাথে আমার মনের প্রচণ্ড মিল। আমায় ভীষণ ভালোবাসে আম্মা। কখনো একটু বকাও দেয়নি জীবনে। বলে আমি তার সবকিছু। যাই হোক, আসল ঘটনায় আসি। আম্মাকে নিয়ে কখনো আমার মনে খারাপ চিন্তা ছিল না। সাধারণ মা ছেলের মতোই। তবে বয়সের সাথে সাথে নিজের বয়সের চেয়ে বড় মেয়ে ও মহিলা দেখে মনে সুপ্ত বাসনা তৈরি হতে থাকে। স্কুলে পড়ার সময় কখনো ক্লাসের মেয়েদের দেখতাম না। ম্যাডাম বা আন্টিদের প্রতি নজর যেত সবসময়। আর এখন এটা আরও বেড়ে গেছে। 19 বছরে অনেকেই বিয়ে করে, কিন্তু আমার এখনো হয়নি। তার উপর কাপড় বিক্রি করি। দোকানে মহিলাদের পোশাকই বেশি। খুব কষ্টে তাদের সামনে নিজেকে সামলাই। আর তার উপর গ্রামের একমাত্র কাপড়ের দোকান আমার বলে সবাই এখানেই আসে কেনাকাটা করতে। গ্রামের এমন কোনো মহিলা বা মেয়ে নেই যাদের ওই কাপড়ের সাইজ আমি জানি না। ভাগ্য ভালো হলে প্রায় মাপ নিতে গিয়ে কৌশলে হাত বুলিয়ে মনের আশ মিটাই। এমন করে আরও বেশি খালা কাকিদের প্রতি আগ্রহ বাড়ছে। এমন করেই যে একদিন আমার জীবনের মোড় ঘুরবে তা কখনো কল্পনাও করিনি। হঠাৎ এক রাতে স্বপ্নদোষ হলো। মা ছেলে দুজন মানুষ, তাই একটা ঘর দিয়ে চলছি আমরা। আম্মা আমার বিপরীত পাশে একটা খাটে ঘুমায়। আমাদের মাঝে চাদরের বেড়া দেয়া। তো উঠে বসে দেখি বিছানা একদম তলিয়ে গেছে ভিজে। লুঙ্গির শুকনো অংশ দিয়ে বিছানায় ভেজাটুকু কোনোমতে মুছে টয়লেটে গেলাম। টয়লেট শেষে ঘরে ঢুকতেই হঠাৎ চোখটা আম্মার দিকে গেল। আর চোখ আটকে গেল সেদিকে। শাড়ি উপরে উঠে পায়ের কিছুটা বেরিয়ে আছে। কিন্তু এইটুকু দেখে আমার চোখ আটকে গেল। নিজের অজান্তেই কেমন একটা ঘুরে হারিয়ে গেলাম। আমিও এগিয়ে আম্মার কাছে গেলাম। আম্মা গভীর ঘুমে আছে। নিঃশ্বাসের সাথে বুকটা উঠানামা করছে। আর কেউ যেন আমার বুকে ঢাক পেটাচ্ছে। মন ভরে অধীর আগ্রহে আম্মার রূপদর্শন করছি। হঠাৎ আম্মা আড়মোড়া ভাঙতে লাগলো ঘুমের মাঝে। আমি দ্রুত নিজের বিছানায় এসে শুয়ে পড়ি। সারা রাত শুধু আম্মার কথা ভেবেই পার করলাম। ঘুমাতে পারলাম না। অনেকক্ষণ পরে চোখ বুঝলাম। সকালে উঠে উঠোনে গিয়ে দেখি আম্মা গরুর দুধ দোহাচ্ছে। আগেও দেখেছি, কিন্তু আজ চোখে পড়ল আম্মার পিঠ অনেকটা খোলা। মসৃণ ত্বকের পিঠ দেখে সাবানের অ্যাড করা নায়িকা সব ফেল। রাতে আম্মার সামান্য সৌন্দর্য দেখেই আমি আম্মার প্রতি নিষিদ্ধ আকৃষ্টতা অনুভব করতে লাগলাম। এটা খারাপ বা ভালো এমন কোনো চিন্তাই মাথায় আসছে না। আম্মার পিছনে দাঁড়িয়ে দেখেই যাচ্ছি। হঠাৎ আম্মা পিছন ফিরলে চমকে গেলাম দুজনেই। ছি, আম্মা বুঝে ফেলল না তো? কিন্তু আম্মা বলল, কি শোনা ঘুম ভাঙছে তোমার, বলে রাখা ভালো। আম্মা আমাকে সব সময় শোনা ডাকে, আর তুমি করেই বলে। যাই হোক, আমার কথায় মনে হলো না যে সে বুঝেছে আমি কি করছিলাম। আম্মা, যাও মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি। আমি, আম্মা, আজকে দুধ খাবো। আম্মা, এই দুধ খাবা? আমি মনে মনে অন্য কিছু বলতে লাগলাম। আম্মার ডাকে সম্মিত ফিরল। আম্মা, এই দুধ মাত্র দোহাইতেছি। গরম না করলে খাবা কিভাবে? আমি এভাবেই খাবো। তুমি খাইয়ে দাও। আম্মা, আচ্ছা আসো। এই নাও পাগল ছেলে। আম্মা গ্লাসে করে দুধ ঢেলে এগিয়ে দিল। আম্মা মুচকি হেসে আমার চুল আউলে দিয়ে বলল, এখন যাও হাত মুখ ধো, খাইতে দিব। আমি হাত মুখ ধুয়ে খেতে আসলাম। এসেই বলি, আজ আমাকে খাওয়াই দাও। আম্মা অবাক হয়ে বলল, আজ কি হয়েছে তোমার? আমি, কেন? খাওয়াই দিতে পারবা না? আম্মা, আমি কি তা বলছি নাকি? আমি, তাহলে এমন জিজ্ঞেস করো কেন? আম্মা, আচ্ছা বাবা, রাগ করো না, আসো খাওয়াই দেই। আম্মা খাইয়ে দিচ্ছে এমন সময় বললাম, আচ্ছা আম্মা, তুমি আমাকে ভালোবাসো? আমার এমন প্রশ্ন শুনে আম্মা এক প্রকার ভয় পেয়ে বলল, কি হয়েছে তোমার? আজকে এমন কেন করতেছ? শরীর খারাপ নাকি? বলে আম্মা আমায় কপালে গালে ছুঁয়ে দেখতে লাগলো জ্বর আছে কিনা। আমি, আরে কিছু হয়নি। জিজ্ঞেস করতে মন চাইলো। আম্মা, তুমি ছাড়া আমার জীবনে আর কেউ আছে নাকি? তোমাকে নিয়ে আমার সব। আমার প্রাণ তুমি। নিজের জীবন থেকেও তোমায় বেশি ভালোবাসি শোনা। কিন্তু হঠাৎ এসব কেন জানতে চাইতেছ? আমি, আম্মা, তুমি আব্বা মারা যাওয়ার পর থেকে আর আগের মতো নাই। সাজো না, নতুন কিছু পড়ো না। আমার এইসব ভালো লাগে না। আম্মা নিরাশ হয়ে বলল, বাবারে, স্বামী মারা গেলে কোনো নারীর অস্তিত্ব থাকে না। তুমি আমার জীবনে আছো দেখে বেঁচে আছি, নইলে কবেই মরে যেতাম। আমি বাবাকে ভীষণ ভালোবাসতে, তাই না আম্মা? সব স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। আমিও বাসতাম। আমি, কিন্তু আমাকে বাসনা তার প্রমাণ দিয়ে দিলে। আমার পছন্দ তুমি সেজে গুজে থাকো, কিন্তু তুমি তা করো না। আমায় ভালোবাসলে এমন করতে না। তুমি খুশি থাকো, তা চাই আমি। তুমি একটা বিয়ে করো, আবার সুখের সংসার করো, তাহলে জীবনটা ভালো কাটবে। কেন এসব বললাম নিজেও জানি না। মনে এলো আর বলে দিলাম। আমার কথা শেষ হতে না হতেই ঠাস করে একটা চড় পড়ল আমার গালে। আমি ব্যথার চেয়ে অবাক হয়েছি। আমার জ্ঞান হবার পর কখনো আমাকে কেউ মারেনি। মার দূরে থাক, কখনো চোখ রাঙিয়ে কথাও বলে না। কিন্তু আজ এতই রাগ হলো যে মার খেলাম। আমার চোখ লাল হয়ে আছে। কাঁদতে কাঁদতে বলল, নিজের বাবা মরে গেছে বলে মাকে অন্যের বিছানায় দিতে চাও? বোঝা হয়ে গেছি আমি, তাই না?
আমাকে খাওয়াতে পড়াতে কষ্ট হচ্ছে? আমি চলে যাব, চিন্তা করো না। বলেই উঠে চলে গেল আম্মা ও নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলো। আমি উঠে তার কাছে গিয়ে হাজারো বার বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমার কোনো কথাই শুনল না। আম্মা, এখন আমার চোখের সামনে থেকে যাও। আমি আম্মার কথায় ভয় পেয়ে যাই, বের হয়ে যাই দোকানের উদ্দেশ্যে। রাতেও কথা বলল না, যে যার মতো শুয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে গালে নরম ছোঁয়া পেয়ে উঠে পড়ি। দেখি আম্মা আমার সামনে বিছানায় বসে। উঠে আমি সামনে বসতেই আম্মা চোখ জ্বলজ্বলে করে আমার গালে হাত বুলিয়ে বলল, ব্যথা করছে তাই না? আমাকে মা করে দাও আম্মা। আর কখনো বলবো না এসব। তুমি আমার কাছে মোটেও বোঝা না। আমি ভেবেছি হয়তো তোমার ভালো হবে, কিন্তু তুমি কষ্ট পাবে জানতাম না। আমায় মাফ করে দাও। আমার সাথে সাথে আমায় বুকে টেনে নিল ও বলল, সোনারে, আমি তোমায় ভীষণ ভালোবাসি। তোমায় ছেড়ে কারো সংসারে গিয়ে নিজের সুখ চাই না। তোমার বাবার পরে তুমি আমার একমাত্র সম্বল। আর কখনো এমন বলো না সোনা। আমি আর কখনো বলবো না আম্মা। আমার উপর আর রাগ করে থেকো না। এবার মনের কষ্ট ও ভয় দূর হলে আমি মার সৌন্দর্যের উপর আবার আকৃষ্ট হলাম। পরদিন বিকালে বাড়ি ফিরেই আমি চমকে উঠলাম। আমার পরনে একটা সবুজ শাড়ি আর হলুদ ব্লাউজ পরায় চমৎকার মানিয়েছে। একদম সর্ষি ললনা লাগছে। আমায় দেখে মুচকি হেসে বলল, এখন ঠিক আছে তো? তুমি সত্যি আমার জন্য নতুন শাড়ি পরেছ আম্মা? নইলে কি অন্য কেউ আছে আমার? আমি খুশিতে আম্মাকে জড়িয়ে ধরি। আম্মাও সাড়া দিল, আম্মা, তুমি আমার জান। তোমার খুশিই আমার খুশি। তুমি নতুন নতুন সাজবে তা আমার খুব ভালো লাগে। আম্মা, বুঝেছি। তোমাকে এখন সুন্দরী একটা মেয়ে দেখে বিয়ে দিতে হবে। আমি আর কখনো বিয়ের কথা আনবে না। আম্মা, সে কি? বিয়ে কেন করবে না? আমি আমি শুধু তোমায় নিয়েই থাকবো। আম্মা, আরে পাগল, আমি তো থাকবই। বিয়ে করতে তাতে সমস্যা কোথায়? আমার আর তোমার মাঝে অন্য কেউ আসতে পারবে না। আমি চাই না আমাদের মাঝে কেউ আসুক। আর কখনো বিয়ের কথা বলবে না। তুমি ছাড়া আর কাউকে নিয়ে আমি সংসার করতে চাই না। আম্মা, আমার কথা মা ছেলের মমতাময় ভাব বুঝেছে, কিন্তু তা ছাপিয়েও যে আমি তার মন প্রাণ সব পাওয়াটা ভাবছি তা তো সে জানে না। আম্মা, আচ্ছা বাবা, আর বলবো না। আম্মা কিছুক্ষণ আমায় চেয়ে দেখলো ও বলল, আচ্ছা যাই হোক। বললে না তো আমায় কেমন লাগছে? একদম পরি লাগছে। তোমার মতো সুন্দরী এই দুনিয়ায় কেউ নেই। আম্মা লজ্জা পেয়ে বলল, দুষ্টু, খালি মজা করো। আমি সত্যি বলছি। বিশ্বাস করো। আম্মা, আচ্ছা আচ্ছা হয়েছে, এখন যাও গোসল করে আসো। আমি পুকুরে গেলাম গোসল করতে। বাড়িতেই পুকুর আমাদের ঘরের পাশে। আমি গোসল করে গা মুছে সেই হালকা ভেজা গামছা পরেই এসে আম্মার সামনে দাঁড়িয়ে বললাম, ভিতর থেকে লুঙ্গি এনে দাও না আম্মা। হঠাৎ আমার চোখ খেয়াল করলাম আমার গামছার দিকে। নিচে তাকিয়ে দেখি আমার ওটা স্পষ্ট আকার বোঝা যাচ্ছে। তার মানে কি আম্মা তাই দেখছিল? আমি মেলাতে পারলাম না। সেদিন রাতে হঠাৎ ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। উঠে ভাবলাম আম্মার কাছে দেখি বিছানায় নেই আম্মা। দরজা খোলা। হয়তো বাহিরে কোনো সমস্যা হয়েছে কিনা ভেবেই তড়িঘড়ি করে বাহিরে গেলাম। আম্মাকে ডাক দিলাম, কিন্তু সাড়া নেই। হঠাৎ একটা শব্দ এলো গোসলখানা থেকে। পুকুরে গোসল করে আম্মা, তবে মাঝে মাঝে গোসলখানায়ও করে। তাই সেখানে এগিয়ে গেলাম দেখতে শব্দ খুঁজে। এগিয়ে যেতেই শব্দ বাড়ছে। হঠাৎ শব্দটা কেমন অদ্ভুত হলো। বুঝতে পারছি না এমন শব্দ কিসের জন্য করছে আম্মা। এগিয়ে গোসলখানার কাছাকাছি যেতেই পর্দার ফাঁকে যা দেখতে পেলাম তা আম্মার প্রতি আমার ধারণাই পাল্টে দিল। গোসলখানার দরজা নেই, পর্দা লাগানো বলে সব দেখছি, কিন্তু আম্মা জানি না। আম্মা টিউবওয়েলের চোখা অংশের উপর বসে আজব কাজ করছে। শাড়ি পরা বলে তা দেখা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে। কাজ সেরে আম্মা টিউবওয়েল থেকে নেমে গেলে আমি চুপি পায়ে ঘরে এসে শুয়ে পড়ি। চোখ বুঝে হালকা খুলে দরজায় নজর রাখি ঘুমের ভান করে, আর লুঙ্গি তুলে রাখি যেন দেখা না গেলেও আম্মার কৌতূহল বাড়ে। আম্মা ঘরে ঢুকলো। দরজা আটকেই আমার বিছানার কাছে এসে দাঁড়ালো। সে দাঁড়িয়ে থাকায় তার চোখে বাহির থেকে জানালার ফাঁক দিয়ে আসা চাঁদের আলোয় স্পষ্ট দৃষ্টি আমায় গিলে খাচ্ছে। ঘুমের মাঝে আমি আর মোড়া ভাঙার ভান করলাম। তাতে আম্মা তড়িঘড়ি করে চলে গেল নিজের বিছানায়। আমার মন খুশিতে নেচে উঠল আমার প্রতি এতই আকর্ষণ দেখে। কখন যে আম্মার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম বলতেও পারি না। সকালে ঘুম ভাঙতেই উঠে দেখি আম্মা এখনো ঘুমিয়ে আছে, কিন্তু অবাক করা বিষয় দেখি মাঝখানের চাদরটা সরিয়ে রাখা। আম্মাকে দেখে চোখ আটকে গেল। আমি আম্মাকে ডাকলাম, আম্মা উঠো, সকাল হয়ে গেছে তো। আজকে এতই সকাল হয়ে গেল উঠুনি যে? আম্মা ঘুম থেকে চোখ মেলে উঠে বসলো, কিন্তু সামান্য বিচলিত নয় আমায় দেখে যে তার কাপড় ঠিক নেই। স্বাভাবিক গতিতেই কাপড় ঠিক করে বিছানা থেকে নামলো। এতই দেরি যে? ক্লান্ত নাকি আম্মা? পরিশ্রম করা হয়েছে খুব তো, তাই ক্লান্ত। এখন ভালো লাগছে। আমি মনে মনে বললাম, কি পরিশ্রম তা তো জানি। এই চাদর সরানো যে আম্মা, আমি সরিয়েছি। ঘরে আমরা ছাড়া কেউ নেই তো চাদর রেখে কি হবে? আর যে গরম পড়েছে, এভাবে চাদর থাকলে আলো বাতাস চলাফেরা করে না। আম্মার যুক্তি শুনে মুচকি হাসলাম মনে মনে। আম্মা, তোমার খিদে লেগেছে তাই না? তুমি হাত মুখ ধুয়ে আসো। না, আগে গোসল করব, তারপর খাবো। বলেই আমি পুকুরে গেলাম। আজ গামছাও নিলাম না। গোসল করে ভেজা কাক হয়ে এলাম আম্মার কাছে। আগের দিন তো হালকা ভেজা গামছায় এতই ভালো বোঝা যায়নি, কিন্তু আজ একদম ভিজে গায়ে সেটে আছে লুঙ্গি। আম্মার দৃষ্টি আমার উপরেই, আর চোখে গিলে খাচ্ছে। জিভে যেন জল এসে গেছে এমন করে তাকিয়ে আছে। আমার বেশ ভালো লাগছে তা দেখে। আম্মা ভিতর থেকে গামছা লুঙ্গি এনে দিল ও যতক্ষণ আমার মোছা শেষে লুঙ্গি না পড়লাম সে লুকিয়ে দেখেই চলল। হঠাৎ আম্মা বলল, তুমি একটু বসো, আমিও গোসল করে আসি। আজকে গরম লাগছে, এসে খাইয়ে দিব তোমায়। আমি ভাবলাম ভালোবাসা দেখাতে খাইয়ে দিবে, কিন্তু আরও কিছু অপেক্ষা করছে তা বুঝিনি। আম্মা যে গোসল করতে না, শুধু শরীর ভেজাতে পুকুরে গেছিল তা বুঝতে বাকি রইল না। 2 মিনিটেই ফিরে এলো আম্মা ভেজা শরীরে।
আগেও দেখেছি এমন ভেজা শরীরে, কিন্তু আজ আমাকে দেখাতে যে আম্মা ভেজা শরীরে এসেছে তা আমি জানি। হঠাৎই আম্মা এগিয়ে এসে বলল, বাবু আমার হুকটা খুলে দাও তো। ইস, ব্লাউজটা আর চলবে না মনে হয়। আমিও সুযোগ পেয়ে বলে বসলাম, ছেলের কাপড়ের দোকান, আর তুমি কি না একই জিনিস নিয়ে পড়ে আছো? নতুন নিয়ে নাও, তাহলেই তো হয়। দোকানে গিয়ে নিয়ে এসো পছন্দ করে যেটা ভালো লাগে। আম্মা, ইস, ছেলের দোকান তাহলে যে আনতে হবে কেন? ছেলে আনতে পারে না, কষ্ট করে বাজারে দৌড়ঝাঁপ করাবে নাকি? আমি, আচ্ছা বাবা, সব পাঠিয়ে দিব, তুমি পছন্দ করে নিও। ইচ্ছে করেই বললাম যেন আরো গভীর হওয়া যায়। আম্মা, পাঠাবে মানে? আমি ফেরিওয়ালা কাকির কাছে পাঠিয়ে দিব। আম্মা, বাহিরের মানুষের সামনে পছন্দ করতে পারবো না। আমি আমি তো জানি না ওসব সাইজ টাইজ, তাছাড়া আমার সামনে এসব সমস্যা হবে না। আম্মা, তোমাকে কে বললো সমস্যা হবে? দোকানদার হয়েছ, খদ্দেরকে কাপড় দেখাবে, কি সব বলছো বলো তো? দোকানেও কি এমন করো? আমি, আচ্ছা বাবা, ভুল হয়েছে, আমি নিয়ে আসবো সবগুলো, তোমার পছন্দ মতো সাইজ বুঝে নিও। আম্মা, সব কেন আনবে? আমার সাইজের গুলোই আনবে শুধু, রং আমি বেছে নিব। সাইজ 34, মনে থাকবে তো? আমি আম্মার দিকে হা করে তাকিয়ে আছি। আম্মা এতটাই আমার উপর ফিদা যে উঠে পড়ে লাজলজ্জার সংকোচ ভুলে আমায় সব জানিয়ে দিচ্ছে। আমি প্রচন্ড খুশি ও অবাকও হলাম যে আম্মা খুব গতিতে চলছে। সারাদিন আমার কথা ভেবেই দিন পার করলাম। দোকান বন্ধ করার সময় বেছে বেছে বড় গলাওয়ালা কয়েকটা নিলাম। দোকান থেকে বের হয়ে সোজা বাসায় পৌঁছে যায়। গিয়ে দেখি আম্মা খেতে কাজ করছে। আমিও গেলাম সেখানে, কিন্তু গা মেখে গেছে ধুলোবালি ও কাদা দিয়ে। আজ কেমন অদ্ভুত লাগছে, এমন করে কাদা মাখামাখি হয় না কখনো। বাড়ির ভিতরে ঢুকতে ঢুকতে বললাম, তুমি তো কাদা দিয়ে মেখে গেছো, শাড়ি পুরো মেখে গেছে। আম্মা, কি করবো বলো? এক সেট হয়ে তো কাজ করা যাবে না, তাই না? আমি অবাক হয়ে গেলাম আম্মার কথা শুনে। আম্মার দিকে হুট করে তাকাতেই আম্মা হেসে দিল, সাথে আমিও হেসে দিই। ধীরে ধীরে কেমন একটা ঘুলে মিলে যাচ্ছি দুজনে। সবজি ডালা রাখার পরে আম্মা বলল, আমার জিনিস আনছো? আমি হুম। পরে দেখো, সাইজে না হলে পাল্টায় আনবো। আম্মা বলল, সাইজ হবে, বিশ্বাস আছে তোমার উপর, বলেই মুচকি হেসে চলে গেল ঘরে। আমি বাহিরে দাঁড়ানো। একটু পরেই আম্মা ডাক দিল। ভিতরে যেতে যেতে ভাবলাম মজার কিছু হবে, কিন্তু আম্মা আমায় হতাশ করলো। আম্মার হাতে একটা হলুদ শাড়ি গামছা। আম্মা, তুমি একটু বসো, আমি গোসল করে আসি, বলেই আম্মা পুকুরে চলে গেল। কিছু না ভেবেই চলে গেলাম একটু পরেই পুকুরের কাছে। ঝোপঝাড়ে গিয়ে দাঁড়িয়েও কি মারতেই চোখ কপালে উঠে গেল। আহ, কি সুন্দর লাগছে, বলা বোঝানো যাবে না। হঠাৎ একটা পিঁপড়া কামড় দিলে আচমকাই মুখ থেকে অস্ফুট বাকি উফ শব্দ হয়ে গেল, আর ঝোপঝাড় একটু নড়ে গেল। আম্মা একটু চমকে এদিকে তাকালো ও দেখতে লাগলো এদিকে। পরক্ষণেই আমায় অবাক করে দিয়ে আম্মার মুখে একটা মুচকি হাসি দেখতে পেলাম। মাথায় ঢুকলো না আম্মা কি আমায় দেখেই ফেলেছে কিনা। হঠাৎ নিচে পায়ের দিকে তাকিয়েই দেখি আমার শরীর পুরোটাই আম্মার দিক থেকে দেখা যাচ্ছে। আমি প্রচন্ড লজ্জা পেলাম ধরা পড়ে, কিন্তু আম্মা তো আমায় ধরা পড়তে দেয়নি দেখে খুব ভালো লাগলো। আম্মা এবার দেখাল কারিশমা। আগে পানিতে একটা ডুব দিয়ে পানি থেকে উঠল, তখনই আমায় আকাশ থেকে ফেলে আম্মা অকল্পনীয় কাজ করলো। ডানায় উঠে দাঁড়িয়ে আগে আমার দিকে তাকিয়ে একটা অদ্ভুত মুচকি হাসি দিল। এই প্রথম আমার আম্মার এই রূপ দেখে আমি হতবাক। আমি দ্রুত ঘরের সামনে চলে যাই ও দরজায় বসে থাকি। তখন আম্মা এলো আবার অবাক করে। আমার সামনে এসে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, খিদে লেগেছে সোনা? আমি, হ্যাঁ আম্মা। তোমার এতই সময় লাগলো যে? আম্মা, তুমি জানো না বুঝি আমি ভ্যাবলার মতো তাকিয়ে আছি আম্মার চোখে। দুজনই একটু আগের বিষয়টা জানি, কিন্তু কেউ স্বীকার করে এগোতে পারছি না। সময় নিচ্ছি, কিন্তু আম্মার এক ধাপ এগোনো হয়ে গেছে। আমার দিকে এক প্রকার এগিয়ে এসে বলল, কি দেখছো সোনা? আমিও লজ্জা সংকোচ কাটিয়ে বলি, তোমার জন্য এনেছি, ওগুলো পড়লে ভালোই লাগবে। আম্মার মুখে মারাত্মক একটা হাসি এনে বলল,